সাদা চাদরে এখনো রং ওঠেনি, তবে আজকের এই বসে থাকাটা ভবিষ্যতের সমস্ত আলিঙ্গনের ভিত্তি হয়ে থাকবে, শান্ত, গভীর এবং চিরকালীন। অনেকদিন পর মীরা প্রথমবার নিজের ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করেছিল, কিন্তু এইবার একা নয়, তপন পাশে ছিল। একটা দীর্ঘ নীরবতার পর শরীর ও মন একসঙ্গে পাশে বসে গিয়েছিল। আমি চাই না এই মুহূর্তটায় তুমি কখনো পরবর্তীতে লজ্জা পাও। তুমি যদি থেমে যেতে চাও, আমি এখানেই থেমে যাব। তুমি থেমে যাওয়ার মানুষ না। তোমার মতো কেউ আমার শরীরকে এভাবে দেখেনি, ভালোবাসার মতো। এই অডিও গল্পটি সম্পূর্ণ কল্পনাপ্রসূত এবং শুধুমাত্র প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য নির্মিত। গল্পের সকল চরিত্র, ঘটনা ও সংলাপ লেখকের কল্পনার ফসল। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সম্প্রদায়ের সঙ্গে সাদৃশ্য পাওয়া মাত্রই তা সম্পূর্ণ কাকতালীয়। গল্পে যৌনতা, সামাজিক ভেদাভেদ, নারীর প্রতি সহিংসতা ও সম্পর্কের জটিলতা যেমন তুলে ধরা হয়েছে, তা সচেতনতা ও সংবেদনশীলতার দৃষ্টিকোণ থেকে উপস্থাপিত। এই গল্পের উদ্দেশ্য বিনোদনের পাশাপাশি বাস্তব সমাজের সমস্যাগুলো নিয়ে আলোচনা ও মননশীলতা গড়ে তোলা। এতে অশ্লীলতা বা কোনো নেতিবাচক বার্তা ছড়ানোর চেষ্টা করা হয়নি। শ্রোতাদের কাছে অনুরোধ, বিষয়বস্তুটিকে প্রেক্ষাপট বুঝে গ্রহণ করুন এবং সকল চরিত্রের প্রতি সম্মান বজায় রাখুন। যদি আপনি 18 বছরের নিচে হয়ে থাকেন, অনুগ্রহ করে এই গল্প থেকে বিরত থাকুন। ডিভোর্স শব্দটা শুনতে যতটা চিরের মতো শোনায়, ভিতরটা ঠিক ততটাই ফাঁকা করে দেয়। মিরাজ নতুন ফ্ল্যাটে ঢুকলো। 3 বছর পর নিজের একটা ঠিকানা। কেউ জিজ্ঞেস করবে না কোথায় যাচ্ছ, কার সঙ্গে ফিরছ। ঘরের মধ্যে একটা সাদা চাদর বিছানো খাট, নতুন, অথচ শুতে ইচ্ছা করছে না। সে চুপ করে বারান্দায় এসে দাঁড়ালো। বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ আগে, রেলিং ভেজা, আর পাশে একটা দরজা খোলা। একটি পুরুষ কণ্ঠ ভেসে আসে, ফোনে কথা বলছে। হ্যাঁ দাদা, ফ্ল্যাট ভালোই লাগছে। না না, কিছু লাগবে না, আমি নিজেই ম্যানেজ করে নেব, তুমি চিন্তা করো না। মীরা তাকিয়ে দেখে এক যুবক, উস্কো খুস্কো চুল, চোখে ক্লান্তি, হাতে বই। পাশের ফ্ল্যাটে এসেছে হয়তো নতুন ভাড়াটে হয়ে। ওদের দুজনের মধ্যের দেওয়াল তখনও নতুন, অথচ চোখের সংযোগ পুরনো কিছু মনে করিয়ে দেয়। দিদি, পাশের ফ্ল্যাটে যে ভদ্রলোক এসেছেন, নাম তপন, কবিতা লেখে বলে শুনেছি। একটু চুপচাপ, একা থাকে। একলা থাকার মানুষ চুপ থাকে জুলি, কথা বলার লোক থাকলে শব্দ হয়। সন্ধ্যা, মৃদু হাওয়ার শব্দ, বারান্দায় দুজনের দেখা। আপনি কি নতুন এসেছেন পাশের ফ্ল্যাটে? হ্যাঁ, কাল এসেছি। আপনি? 2 দিন। এই শহরে প্রথমবার ভাড়া নিয়েছি আপাতত। আপনি একা থাকেন? হ্যাঁ, ডিভোর্সড। এখন শুধু আমি আর এই সাদা দেয়ালগুলো। সাদা দেওয়ালের রং লাগতে সময় লাগে, অথবা কবিতা। আপনি কবিতা লেখেন? কখনো কখনো, তবে পড়তে বেশি ভালোবাসি। সে রাতে ঘুম এলো না মীরার। জানলা খুলে সে তাকিয়ে দেখলো তপনের ঘরে আলো জ্বলছে এখনো, হাতে একটা বই আর কফির কাপ। দুজন একা মানুষ, শুধু দুটো বারান্দার দূরত্ব। তার চেয়ে অনেক ছোট যে তারা দূরত্ব অনুভব করছে, সেটা হলো ভিতরে ভিতরে। তখনও কিছু হয়নি, স্পর্শ না, চাহনি মাত্র। তবে এক নতুন গল্প শুরু হয়ে গেছে, যার শেষ পাতায় একদিন থাকবে একটা সাদা চাদর, আর তাতে ছড়িয়ে থাকা এক লাল দাগ। রাতটা খুব শান্ত ছিল, বাইরে হাওয়া বইছিল, আর ভিতরে মীরার বুকের মধ্যে ঝড়। এক নতুন ফ্ল্যাট, এক পুরনো অভ্যাস,
কারো দিকে তাকিয়ে থাকার আর অনুভব করার যে কেউ তাকিয়ে আছে। সে জানে একা মানুষের ঘরে আলো অনেকক্ষণ ধরে জ্বলে। তপনের ঘরেও আলো জ্বলছিল। বইয়ের পাতায় চোখ রাখলেও মীরার দিকে তাকানোর মুহূর্তগুলো সে এড়িয়ে যাচ্ছিল না। বৃষ্টি পড়ছে, আবার জানালা বন্ধ করব না? থাক, হাওয়া এলে মাথা হালকা হয়। আর যদি কারোর নিঃশ্বাস এই হাওয়ায় মিশে থাকে। আপনি ঘুমাননি এখনো? আপনিও তো। আমরা বোধহয় ঘুমাতে আসিনি এই ফ্ল্যাটে। আমরা এসেছি ভুলে যেতে অথবা মনে রাখতে। আপনি কবিতা লেখেন, অথচ মুখের কথাগুলো অনেক বেশি সত্যি শোনায়। কারণ এগুলো হয়তো লেখা নয়, জীবনের সবচেয়ে গভীর লাইনের মতন। আপনার চোখের নিচে যে ক্লান্তি, সেটা কেউ লিখে দিতে পারবে না, শুধু পড়তে হয়। বারান্দার রেলিংয়ের দুদিকে দাঁড়িয়ে থাকে তারা দুজন। মাঝে কেবল একটা ফাঁকা জায়গা, আর হাওয়ায় ভেসে আসা এক নিঃশব্দ আকর্ষণ। তাদের শরীরের মধ্যে তখনও দূরত্ব, কিন্তু চোখের মধ্যে সব খুলে বসে। আপনার হাত কাঁপছে ঠান্ডায়। হয়তো, বা অন্য কিছুতে। আমি যদি বলি চা বানাই, আসবেন? এই সময় কেউ কাউকে চা খেতে ডাকে না। এই সময় কেউ কাউকে ছুতে চায় না। তবু কেউ কেউ ডাকে, আর কেউ কেউ যায়ও। তারা জানে এই রাতে কিছুই হবে না, কিন্তু কিছু একটা শুরু হয়ে গেছে। আর চার নিমন্ত্রণে যেমন হাত ছুঁয়ে যায়, তেমনই এক রাতে হাওয়ার নিচে দুটা হৃদয় অল্প করে কেঁপে ওঠে। সাদা চাদরে এখনো কোনো দাগ পড়ে না, কিন্তু মনের চাদরটা একটু একটু করে ভিজে যাচ্ছে। আর সেই ভিজে জায়গাগুলোতেই হয়তো নতুন গল্প জন্ম নিয়েছে, ধীরে ধীরে সাহস করে। মীরা প্রথমে যেতে চায়নি। তপনের ডাকে তার ভিতরেই কিছু কেঁপে উঠেছিল, কিন্তু সে নিজেকে বুঝিয়েছিল শুধু এক কাপ চা। তবু পায়ের নিচের কার্পেটটা অচেনা ঠিক ছিল। আর তপনের চোখের ভিতরটা তেমন কিছু নয়, অথচ ঠিক চেনা। চিনি দেব? না, আজকাল কিছু স্বাদ আস্তে আস্তে ছাড়ছি। তাহলে দুঃখও ছাড়বেন একদিন। দুঃখ কি কফির মতো? মনে যখন খুশি, এক চামচ কমিয়ে দেওয়া যায়। তারা পাশাপাশি বসেছিল একটা সোফায়, তবে মাঝখানে ছিল অদৃশ্য একটা রেখা, না ছোঁয়ার না সরিয়ে নেওয়ার। মীরা নিজেকে শক্ত করে রেখেছিল, যেন শরীরও না বোঝে, মনও না জানে সে কতটা ভেঙে পড়েছে এই মুহূর্তে। আপনি ঘুমান না রাতে? ঘুমে ভয় লাগে। চোখ বন্ধ করলেই পুরনো দৃশ্য ভেসে আসে। তখন শরীর নিথর আর স্মৃতি অস্থির। এক সময় আমি যুদ্ধ দেখেছি, বন্দুকের শব্দে ঘুম ভেঙে যেত। এখন নীরবতাই বেশি কষ্ট দেয়। তারা দুজনেই জানে এখন কিছুই হবে না, তবু চোখে চোখ রাখা যায়। স্পর্শ না করেও অনুভব করা যায়, সাহস না করেও একে অপরকে বলা যায়, তুমিও একা, আমিও। আমার ফিরতে হবে। হ্যাঁ। তপন দরজা বন্ধ করলো না সঙ্গে সঙ্গে। সে তাকিয়ে থাকলো করিডোরে যতক্ষণ না মীরার ফিগার অন্ধকারে মিলিয়ে গেল। তখন সে ধীরে ধীরে বন্ধ করলো দরজা, আর এক কাপ ঠান্ডা হয়ে যাওয়া চায়ে চুমুক দিল। যে চা কেউ ছুঁয়ে গেল না, তবু কারো ঠোঁটের গন্ধ রয়ে গেল। রাত কেটে গেল কোনো শব্দ না করে, তবু শরীর বুঝে যায় কারো উপস্থিতি ঠিক কতটা কাছাকাছি এসে থেমে গেছে। মীরা আয়নার সামনে দাঁড়িয়ে দেখে
চোখের নিচে এক ফালি লালচে ক্লান্তি। ঘুম হয়নি নাকি অন্য কিছু? দিদি, কাল রাতে আলো জ্বলছিল অনেকক্ষণ, কিছু পড়ছিলেন? হ্যাঁ, কিছু পুরানো লেখা। ঘুম আসছিল না। পাশে তমাল বাবুর আলো জ্বলছিল অনেকটা রাত। নতুন লোক, না ঘুমাতে পারাটাই স্বাভাবিক, তাই না? হয়তো নতুন জায়গায় সবাই একলা হয়ে পড়ে একটু। দুইটা বারান্দা, মাঝে একটুখানি হাওয়া, কিন্তু হাওয়ার ভিতরেই যেন ছিল আগের গন্ধ, চায়ের নিঃশ্বাসের, চোখে রাখার সাহসের গন্ধ। তপনের বারান্দায় দরজা খুলে সেও এসে দাঁড়ায়। ঘুম হয়েছিল? হয়নি। আপনার? আমার ঘুম এখন আসে না খুব। চায়ের কাপগুলো ধুয়ে রেখেছি, চাইলে আবার বানাতে পারি। আজকে না, আজ আমার চুপ করে থাকতে ভালো লাগছে। কেউ কথা না বললেও চোখ অনেক কিছু বলে দেয়। আপনার চোখ আজ একটু বেশি ক্লান্ত দেখাচ্ছে। মীরা এবার আর কিছু বলল না, চোখ সরিয়ে জানলার বাইরে তাকিয়ে রইল। তার মাথার ভিতর তখন বাজছিল একটা পুরনো ডায়লগ, যা হয়নি সেটাও একটা বোঝা। তারা দুজনেই জানে এই চুপ থাকা, এই অস্বস্তি, এই সকালটা কোনো চুমু বা ছোঁয়া ছাড়াই তাদের আরও কাছাকাছি এনে দিয়েছে। এবং এবার থেকে চায়ের কাপে শুধু চিনি নয়, রেখে যেতে হবে নিজেদেরও একটু একটু করে। দুপুরগুলো মীরার ভালো লাগে না। রাত কাঁধে এসে বসে থাকে আর সকাল কিছুটা ব্যস্ততা দেয়, কিন্তু দুপুর, এটা কেবল একা মানুষের জন্য সময় ফাঁকা হয়ে থাকার জন্য। সে বইয়ের তাক গোছাচ্ছিল, তখনই দেখে একটা পাতলা নীল খাতার মলাট। দেখেই বোঝা যায় এটা তার নয়। তপনের কোনো বই হয়তো ভুল করে চলে এসে গেছে আগের গাতে। সে খুলে দেখে হাতে লেখা কবিতা। তুমি বলো কেন আমি তাকিয়ে থাকি যখন তোমার চোখ আমার দিকে ফেরে না? আমি বলি, কারণ যে আগুন ছুঁয়ে ফেলা যায় না তাকে দূর থেকে উপভোগ করতে হয়। সাদা চাদরের লাল দাগ মানি সবকিছু বদলে যাওয়া নয়। কখনো কখনো সে দাগটা নিঃশব্দ অভিমান হয়ে পড়ে থাকে, আর কেউ তা মুছতেও চায় না। মীরা চমকে ওঠে। এই লাইন তো, এই শব্দ তো যেন তাকে নিয়েই লেখা। না তো, তবু তপন যদি সত্যি এসব তার জন্য লিখে থাকে, তবে এতদিনে নীরবতা কি ইচ্ছাকৃত নাকি ভয়? যদি কেউ আমাকে এমন করে পড়ে, তবে আমি কি নিজেকে আর লুকিয়ে রাখতে পারবো? তখনই বেজে ওঠে ডোরবেল। মীরা হঠাৎ ঘাট টান টান করে ওঠে। তপন, সে কি কিছু জানে নাকি শুধু একাকিত্ব আবার দরজায় কড়া নাড়ছে? একটা কবিতার খাতা, একটা দরজা, আর মাঝখানে দাঁড়িয়ে আছে মীরা, যার ভিতরে তখন একসঙ্গে ঝড় আর নরম আলো, ভয় আর কৌতূহল। স্পর্শ না করেও তপনের শব্দ তার গায়ে এসে লেগেছে। এবার কি সত্যি কিছু হবে? একটা খাতা ফেরত দিতে কতটা সময় লাগে? 3 মিনিট? 2টা কথা, একটা এই তোমার জিনিস। তবু মীরার মনে হচ্ছিল দরজার বাইরে দাঁড়িয়ে তার শরীর প্রতিটা স্নায়ু জেগে উঠেছে। হাতের তালু ঘামছে, বুক ধুকপুক করছে, আর খাতাটা যেন শুধু কাগজ নয়, কিছু ভারী স্মৃতি হয়ে গেছে। এই সময় তোমার খাতাটা তোমার ঘরে হয়তো থেকে গিয়েছিল, আমি খেয়াল করিনি। তুমি পড়েছ? হয়তো কয়েকটা লাইন চোখে পড়েছিল। যা চোখে পড়ে তা তো আর ফিরে যায় না, তাই না? তাদের মাঝে তখন শব্দের দরকার ছিল না। তপন খাতাটা হাতে ধরেছিল, কিন্তু তার চোখে ছিল একটা অসমাপ্ত বাক্য। আর মীরা দরজার কাছে দাঁড়িয়ে, যেন নিজের সমস্ত দ্বিধা ধীরে ধীরে ফেলে রাখছিল তপনের দৃষ্টির নিচে। সাদা চাদরে দাগ নিয়ে যা লিখেছ, সেটা কি সত্যি কারো কথা ভাবতে ভাবতে লেখা? আমি ভাবি এবং লিখি, আর কিছু লেখা হয়ে যায় নিজের অজান্তেই, কোনো পরিচিত নিঃশ্বাসের জন্য। আমাকে একটু যেতে হবে, ফোনটা।
হ্যাঁ, আমি চলি। খাতা ফেরত দেওয়ার ছিল শুধু। মীরা হাঁটতে থাকে নিজের ঘরের দিকে, কিন্তু তার মনে হয় যেটা ফেরত দিয়েছে সেটা খাতা নয়, সেটা ছিল তার একটা অংশ, যা সে কাউকে দিতে ভয় পেত এতদিন। তপন কিছু বলেনি, তবু মীরার মনে হচ্ছিল সে আজ স্পর্শ না করেই তার ভিতরটা ছুঁয়ে গেছে। আজও কিছু হয়নি, তবে এই না হওয়াগুলো একদিন একসঙ্গে হয়ে একটা রাত হয়ে উঠবে, যেখানে চাদরের সাদা জায়গায় রক্ত নয়, স্মৃতি লেগে থাকবে। তপনের ঘরে আজ আলো জ্বলে না, এটাই মীরার অস্থিরতার কারণ। 3 রাত একটানা তারা বারান্দায় দাঁড়িয়েছে, চায়ের গন্ধে মিশেছে চুপ থাকা, কিন্তু আজ অন্ধকার। তবে কি কিছু হয়েছে? মীরা চুপচাপ দাঁড়িয়ে থাকে করিডোরে। তপনের দরজা বন্ধ, চারদিক নিঃশব্দ, এক ফোঁটা হাওয়ায় যেন নেই। তবু ভিতরে কোথাও খুব জোরে কিছু হচ্ছে, মীরার বুকের ভিতর। আজকে কি চা বানাওনি তপন? নাকি কবিতার শব্দ ফুরিয়ে গেছে তোমার? নাকি আমার খাতা ফিরিয়ে দিয়ে তুমি সব বন্ধ করে দিয়েছ? সে ধীরে দরজার সামনে এসে দাঁড়ায়, নিঃশ্বাস কারো হয়। দরজায় কড়া নাড়ার আগেই তার মনে হলো, এটা কি তার কাজ, নাকি সে নিজেকে অজুহাত দিচ্ছে, কেবল খোঁজ নেবার নাম করে তার কাছে যাওয়া? তপন, মীরা, এই সময়? তুমি ঠিক আছো? এত রাতে তোমার আলো জ্বলেনি, চিন্তা হচ্ছিল। জ্বর ছিল হালকা, গায়ে ব্যথা, তাই আলো নিভিয়েছিলাম। তবে ভাবিনি কেউ খেয়াল করবে। মীরা আর কিছু বলে না, সে এক পা এগিয়ে আসে, তপনের চোখে চোখ রেখে বলে, তুমি একা? আমি জান, তাই আজ কিছু দরকার পড়লে বলো। চা, ওষুধ, কিংবা শুধু নিঃশ্বাস শুনে যাওয়ার লোক। তপনের নিঃশ্বাস আটকে যায় এক মুহূর্ত, তারপর ধীরে মাথা নেড়ে সায় দেয়। আজ শুধু দরজায় তোমার দাঁড়িয়ে থাকাটাই অনেক। তারা কেউ ভিতরে যায়নি, কেউ কিছু ছোঁয়নি, কিন্তু আজ মীরা প্রথমবার নিজে এসেছিল, নিজে দাঁড়িয়েছিল। একটা সম্পর্কের প্রথম স্পর্শ, যা হয়তো হাতে নয়, সাহসে জন্মায়। তপনের জ্বর এখনো নামেনি। মীরা সকালে 1 কাপ ওষুধ আর 1 গ্লাস জল নিয়ে দাঁড়িয়েছিল ওর দরজায়। তপন কিছু না বলে মাথা নেড়েছিল। এবার সে ভিতরে ঢুকলো, প্রথমবার। অত সহজ নয়, কিন্তু অবধারিতভাবে। তোমার কিচেনটা বেশ এলোমেলো। একটা ঠান্ডা তো এলোমেলো করে দিচ্ছে তোমার সবটুকু কবিতাও। শরীর যতটা এলোমেলো, মনের ভেতরটা তার চেয়েও বেশি। তোমার মনের ভেতরে কে থাকে তপন? যে বারান্দায় চুপ করে দাঁড়িয়ে থাকে চায়ের কাপ হাতে, অথচ চোখে ভেজা ভাব, সে থাকে আমার মনের ভেতর। মীরা চুপ করে গেল। শব্দহীনতা অনেক সময় চিৎকারের থেকেও ভারী হয়। সে উঠে দাঁড়ায়, রান্নাঘরের দিকে এগোয়, একটা কম্বল টেনে আনে। তপনের শরীরটা ঠান্ডায় আরো দুর্বল হয়ে গেছে। তুমি তো একদম কাঁপছো। কিছুই না, এমন হয় মাঝে মাঝে। মীরা চুপচাপ কম্বল ঢেকে দেয়। তারপর হঠাৎ এক অনিচ্ছাকৃত মুহূর্ত, তপনের হাতটা তার আঙুলে লেগে যায়। হাতটা যেন এক মুহূর্তের জন্য নিজেকে থেকে আটকে গেল মীরার আঙুলে। না চাওয়া, না বুঝে ফেলা, তবু এতটুকু স্পর্শ যেন শরীরটা বোঝে, মন যে আগে থেকেই প্রস্তুত ছিল। সরি। না থাক, সরি বলার কিছু হয়নি। যা হয় অনেক সময় না চাওয়ার ভানেই হয়। মীরা আর কিছু বলে না, চুপচাপ দরজার দিকে এগিয়ে যায়। তার পায়ের ধাপ ভারী হয়ে আসে, কারণ সে জানে এই প্রথম তাদের মধ্যে কিছু ছুঁয়ে গেছে। স্পর্শ না, সেটা তো হয়ে গেছেই। আজকে ছুঁয়ে গেছে সীমারেখা। সাদা চাদরে এখনো লাল দাগ পড়ে না, তবে রং ঠিক বর্ণহীন থাকে না চিরকাল। এখনো সময় আছে, তবে এই সময়টাই সবচেয়ে বিপজ্জনক। মীরা খুব একটা বাইরে যায় না, কিন্তু আজ সকালে সে নিজেই বেরিয়ে পড়েছিল তপনের জন্য ওষুধ আনবে বলে।
একটা ঠান্ডা মাথা আর একটা ব্যথার ওষুধ। তবু সেই ফার্মেসির সামনে দাঁড়ানো যেন একটা চেনা অচেনা ঝড়ের সামনে গিয়ে দাঁড়ানো হয়ে গেল। 2-3 জন তরুণ ছেলে দোকানের সামনে দাঁড়িয়ে ফিসফিসে। পরিষ্কার শোনা যায়, এই তো ওই আপা যে ফ্ল্যাটে একা থাকে। আজকাল আবার অসুস্থ লোকের জন্য ঘর ছেড়ে বাজারেও বেরোয়া বা মেয়েরা একা থাকলে সাহস বেড়ে যায় বুঝলে। রাতে রাতে আলো জ্বলে, সকালে ওষুধ। তারা হেসে ওঠে হালকা নিচু স্বরে, কিন্তু সেই হাসির আঘাত তীব্রভাবে মীরার কানে বাজে। মীরা দাঁড়িয়েছিল, কাঁধে ব্যাগ, হাতে প্রেসক্রিপশন। তবু হঠাৎ মনে হচ্ছিল সে যেন কিছু লুকিয়ে ফেলতে চায়। নিজেকে, নিজের মন, নিজের সাহস, সব কিছু ভুল হয়ে গেছে যেন। এই নিন ম্যাডাম, আর কিছু? না, শুধু এইটুকুই। মীরা ফিরে আসে, চোখ নামিয়ে, মুখ শক্ত করে। তপনের ফ্ল্যাটের দরজার পাশে দাঁড়িয়ে সে থেমে যায়। তার হাতে ওষুধের ব্যাগ, মুখে রাগ, আর চোখে অদ্ভুত এক লজ্জা। তুমি গিয়েছিলে? তুমি দরজার বাইরে থাকো না তপন। লোকজন খুব আগ্রহী হয় গল্প বানাতে। কি হয়েছে? কিছু না, কিন্তু কিছু মানুষের মুখ এমনভাবে কথা বলে যেন নারী মানে সবসময় প্রশ্নবিদ্ধ হওয়ার যোগ্য। তুমি অসুস্থ, তাই আমি গেছি। তবু আমি যেন অন্য কিছু, বুঝলে? তুমি ঠিক করছো মীরা, তুমি গেছো। আমি যদি কিছু বলি না, তাহলে আর কেউ বলার অধিকার পায় না। তুমি কিছু বলবে না জানি, তাই আমি বলতে এসেছি। আমার উপস্থিতি তোমার ঘরে যতটা সহজ, তোমার বাইরের জগতে সেটা অপরাধ। সাদা চাদরে এখনো দাগ পড়ে না, কিন্তু কিছু মনের ভাঁজে সমাজের ছায়া পড়ে, যা রক্ত নয়, তবু খুব দগদগে। বাজার থেকে ফিরে তপনের চোখে চোখ রেখে মীরা বলেছিল, আমার উপস্থিতি তোমার ঘরে যতটা সহজ, বাইরের জগতে সেটা অপরাধ। তারপর সে কিছু না বলেই চলে গিয়েছিল নিজের ঘরে। তপন দরজার পাশে দাঁড়িয়েছিল, তাকে ডাকেনি, হাটকে রাখেনি। তবু তার কানে তখনও বাজছিল মীরার গলার সেই ক্লান্ত কম্পন। মীরা ঘরে ফিরে দরজার বন্ধ করে দিয়েছিল। এতদিন নিজের ভাঙা সম্পর্ক, একাকিত্ব, পুরনো সংসারের স্মৃতি নিয়েও এতটা ভেঙে পড়েনি সে, যতটা আজ ভেঙে পড়েছে। এই টিপ্পনি, এই সমাজের টিপ্পনি তাকে ভিতর থেকে চিরে দিল। আমি কি ভুল করেছিলাম তাকে একটু কাছে আসতে দিয়ে? নাকি আমি কেবল মানুষ ছিলাম, একটা ভালোবাসার ছায়া খুঁজেছিলাম? তার মুখে শব্দ নেই, তবু কাঁধ কাঁপছিল। তার চোখ থেকে টপ টপ করে চুপি চুপি নামছিল জল, যেন কোনো অদৃশ্য দাগ, সাদা চাদরে পরা এক অশ্রু দাগ। অন্য পাশে তপন দাঁড়িয়েছিল দরজার পাশে, এক হাত দেওয়ালের গায়ে, চোখ নিচু। সে কিছু শুনছিল না ঠিক, তবু ভিতরে কিছু কেঁপে উঠেছিল বারবার, যেন দরজার এপারে জল পড়ছে, আর তার শব্দ ঠিক বুকের ভিতরে ধাক্কা দিচ্ছে। তুমি কান্না করছো, আমি শুনতে পাচ্ছি, তবু দরজা খুলছি না, কারণ তোমার কান্নার সম্মান আছে। তোমার জায়গায় দাঁড়িয়ে থাকাটাও একটা ভালোবাসা। সাদা চাদরে এখনো কোনো লাল দাগ নেই, তবু চোখের ভিতরে শুকিয়ে গেল যে দাগ পড়ে, তাও মুছে যায় না সহজে। আজ একা একা কেউ কাঁদছে, আর একা একা কেউ তা শুনছে। ভোরে মীরা ঘুম ভাঙে হালকা শব্দে। দরজার নিচ দিয়ে যেন কিছু সরে গেল, একটা কাগজের টুকরো। তারা কেউ জানায় না এসেছিল, কেউ বলে না যাওয়ার সময়, তবু কেউ কেউ থেকে যায়, একটা চুপচাপ কাগজের মতো। মীরা দরজার পাশে এগিয়ে যায়, কাগজ তুলে নেয়। তুমি শুধু কাঁদবে না, আমি পাশে বসে থাকবো। শব্দ না বলেও নিঃশ্বাসে বুঝে যাব। মীরার চোখে কিছু পড়ে না, তবু মন বোঝে। এই লেখাটা কবিতা নয়, কোনো সাহিত্যের শৈলী নয়, এটা একটা প্রতিশ্রুতি। নিঃশব্দ পাশে থাকা, কান্না শোনার, কিছু ছুঁয়ে না ছুঁয়ে,
মনকে আগলে রাখার প্রতিশ্রুতি। মীরার ঠোঁটে ধীরে একটা ছোট হাসি আসে, নিঃশব্দ। তুমি পাশে থাকবে বলেছ, তাহলে আজ আমি প্রথমবার তোমার পাশে চা রেখে যাব। না বলে না জিজ্ঞাসা করে তোমার দরজার সামনে আমার মতো করে। সে চুপচাপ কাপটা রাখে দরজার বাইরে। তবু আজকের চায়ে চিনি কেমন তা যেন ঠিকমতো মিশে না, কারণ এই চায়ে হয়তো প্রথমবার ভালোবাসা লুকিয়ে রাখা হয়নি, বরং প্রকাশ পেয়েছে নিঃশব্দে। একটু পর তপনের দরজা খোলে। সে কাপ হাতে তুলে নেয়। কোনো কথা নেই, শুধু এক মৃদু দীর্ঘ নিঃশ্বাস। সকালটা আজ একটু কম একা লাগছে। তোমার এই চুপচাপ চা কবিতার চেয়েও বেশি কিছু বলে দেয়। সাদা চাদরে এখনো দাগ নেই, কিন্তু দাগ আসবেই। সে হয়তো রক্ত হবে না, হবে ভালোবাসার জলচিহ্ন, অদৃশ্য তবু গভীর। মীরা তখন বইয়ের তাক গোছাচ্ছিল। চায়ের কেটলি চুপচাপ গরম হচ্ছিল গ্যাসে। হঠাৎ করেই দরজায় 3 বার টোকা পড়ে, না জোরে না চাপা, একটা আত্মীয় সুরে। কে? আমি আজ কিছু চাই না, শুধু একটু বসতে চাই তোমার পাশে। মীরা দরজা খুলে দেখে তপন দাঁড়িয়ে আছে, একেবারে সাধারণ মুখে, না কবিতার মতন না চায়ের মতন গাঢ়, শুধু একজন পুরুষ যার ভিতর আজ একা একা থাকার মতো শক্তি নেই। ভেতরে এসো, চা গরম হচ্ছিল। আজ একটু কম চিনি দিয়েছি তোমার মতো। তপন চুপচাপ বসে পড়ে। মীরা তার পাশে 1 হাত দূরত্বে বসে, না কিছু বলে না কিছু জিজ্ঞেস করে। তারা দুজনেই জানে আজকের সন্ধ্যা অন্যরকম। তুমি জানো, কখনো কখনো পাশে থাকার চেয়েও বেশি কিছু দরকার হয় না। আমি চেয়েছিলাম, তুমি জানো, আমি এখানেই আছি। তোমার একা কান্না করার দরকার নেই। আমি এতদিন যাকে খুঁজেছি সে কেউ ছিল না, তবে আজ মনে হচ্ছে হয়তো তুমিও ছিলে, শুধু আসতে দেরি করেছিলে। ঘড়ি চলছিল, রাত হচ্ছিল। তারা বসেছিল পাশাপাশি, একটা সাদা চাদরের মতো মুহূর্ত, যেখানে না বলেই সব বলা হয়ে যায়। তাদের মাঝে 1 হাত দূরত্ব, তবু মন, নিঃশ্বাস, অনুভব সব পাশাপাশি। সাদা চাদরে এখনো রং ওঠেনি, তবে আজকের এই বসে থাকাটা ভবিষ্যতের সমস্ত আলিঙ্গনের ভিত্তি হয়ে থাকবে, শান্ত, গভীর এবং চিরকালীন। অনেকদিন পর মীরা প্রথমবার নিজের ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করেছিল, কিন্তু এইবার একা নয়, তপন পাশে ছিল। একটা দীর্ঘ নীরবতার পর শরীর ও মন একসঙ্গে পাশে বসে গিয়েছিল। আমি চাই না এই মুহূর্তটায় তুমি কখনো পরবর্তীতে লজ্জা পাও। তুমি যদি থেমে যেতে চাও, আমি এখানেই থেমে যাব। তুমি থেমে যাওয়ার মানুষ না। তোমার মতো কেউ আমার শরীরকে এভাবে দেখেনি, ভালোবাসার মতো। তারা স্পর্শ করেছিল, তারা ঢুকেছিল একে অপরের ভিতরে, শুধু শরীর দিয়ে নয়, স্মৃতি দিয়ে। তাদের বিছানার সাদা চাদরে এবার একটা দাগ লেগেছিল। সেটা রক্তের ছিল না, তবে মুছে ফেলা যায় না সহজে। তারা জানতো না ঘরের জানলার বাইরের অন্ধকারে কিছু চোখ ছিল জেগে, কিছু অন্ধকার ছিল লুকিয়ে। তারা লজ্জা জানে না, শুধু দেখে, রেকর্ড করে। সেই ছেলেগুলো যারা একদিন ওষুধের দোকানে দাঁড়িয়ে টিটকিরি করেছিল, আজ তারা এসে নিজেদের লজ্জা ঢাকা দেওয়ার জন্য অন্য একজন নারীর সবচেয়ে ব্যক্তিগত মুহূর্ত চুরি করল। তোমার পাশে ঘুমাতে পেরে আমাদের সব ভয় যেন হালকা লাগছে। তোমার শরীর শুধু শরীর নয়, এটা একটা যুদ্ধ জেতার রাজপথ। তারা জানে না বাইরে কিছু ঘুরছে। তারা এখনো নিজেদের সেই ছোট্ট পৃথিবীতে, যেখানে প্রেমের পর রাতে মানুষ গভীর ঘুমে যায়, বিষণ্ণ ছাড়া। ঘুম ভাঙে মীরার রোদে কাঁচা আলোতে।
তপন তখনও পাশ ফিরে ঘুমাচ্ছেন। ঘরে শান্তি ছিল, কিন্তু ফোনের একটা ভাইব্রেশন তা যেন একটা বোমা ফাটার মতো বাজল। মোবাইল ফোন কাঁপে। মীরা দেখে নিরূপা আন্টি। হ্যাঁ আন্টি, কি হয়েছে? তুমি তুমি কি জানো, তোমার একটা ভিডিও ফেসবুকে ঘুরছে মীরা, একটা খুব বাজে ভিডিও, ঘরের ভিতরের। কি কি বলছেন আপনি? তুমি আর ওই ভাড়াটে ছেলেটা তোমাদের বিছানায়, মীরা, সবাই দেখছে। কে করলো জানি না, কিন্তু ভিডিও রেকর্ড হয়েছে। তুমি দরজাটা বন্ধ রাখো, কারোর সাথে কথা বলো না এখন। মীরার হাত থেকে ফোন পড়ে যায় মেঝেতে। সমস্ত শরীরের রক্ত জমে যায় এক মুহূর্তে। সে রাত এত কোমল, এত শান্ত ছিল। সে রাতটাই এখন গোটা পাড়ার সামনে এক প্রদর্শন। তার শরীর, তার বিশ্বাস সব জড়িয়ে আছে এখন লোকের গলার শব্দে, চোখের ঘৃণায়। তপন, আমাদের কেউ ভিডিও করেছে। আমরা যা করেছিলাম সেটা এখন সবার ফোনে। তোমার শরীর কারোর দেখার অধিকার ছিল না। এটা অপরাধ, এটা চুরি, এটা ধর্ষণের মতন ঘৃণ্য। শুধু শরীর ছুঁয়েছে এমন নয়, সম্মান কেটেছে। তপন উঠে দাঁড়ায়। মীরা কাঁপছে। তাকে জড়িয়ে ধরে না, কারণ সে জানে এখন তাকে সাহস দরকার, সান্ত্বনা নয়। আমি কথা দিচ্ছি, এই ভিডিও আর সেই ছেলেগুলো আমি কাউকে ছাড়বো না। তুমি একা নও মীরা, তোমার পাশে আমি আছি, কেবল শরীরের জন্য নয়, সম্মানের জন্য। পাড়ায় গুজব ছড়িয়েছে। লোকজন এখন বাইরে জড়ো হচ্ছে। কেউ দেখে না তাদের চোখে ঘৃণা কতটা নোংরা। তারা শুধু দেখে একটা ভিডিও। তপন, আজ তুমি যদি দরজাটা খোলো তাহলে আমাকে লুকিয়ে রেখো না, তোমার পাশে দাঁড়াতে দিও। আমি লুকিয়ে থাকবো না। আমার শরীর যদি সমাজ দেখে থাকে তাহলে আমার সাহসও তারা দেখো। সাদা চাদরটা ভিজে গেছে। এইবার হয়তো লাল দাগ সত্যিই পড়েছে, কিন্তু সেই দাগ রক্তের নয়, অপমান আর প্রতিবাদের মিশ্রণে রাঙা এক যুদ্ধের রং। মীরার ফ্ল্যাটের দরজা খুলে গিয়েছিল দুপুরের রোদে। সে বেরিয়ে এসেছিল একসাথে, তপনের পাশে দাঁড়িয়ে। যেখানে ঘৃণা মুখ খুলে দাঁড়ায়, সেখানে ভালোবাসা চুপচাপ হাত ধরে। এই সেই ওই ভিডিওর মেয়ে, দেখেছো? আহা, ভালোবাসা না, এটা তো খোলা রাস্তায় বিছানা পাতার সাহস। এই মেয়েটা সাহসী। তোমরা যারা লুকিয়ে ভিডিও করো, তোমরাই কাপুরুষ। এক মুহূর্ত স্তব্ধতা। এরপর মীরা সামনে এসে দাঁড়ায়, চোখে চোখ রেখে কথা বলে। যে মেয়ের শরীর কেউ চুরি করে ক্যামেরায় ভরে, লজ্জা কি তার হওয়া উচিত? নাকি সেই কাপুরুষদের যারা অন্ধকারে দাঁড়িয়ে একজন নারীর সম্মান খায়? হ্যাঁ, আমি ভালোবেসেছিলাম আমার মতো করে। ভালোবাসায় শরীর আসে, ঘাম আসে, ঘনত্ব আসে। তাতে কার কি অধিকার, কার সম্মান ভাঙার? এই লজ্জা আমার না, তোমাদের, যারা এখনো ভাবো একটা মেয়ের সম্মান তার শরীরে থাকে, তার হৃদয়ে না। পিছনে লোকজন চুপ। কেউ মাথা নিচু করে, কেউ পিছনে ফিরে যায়। তাদের সামনে দাঁড়িয়ে মীরা। কোনো চিৎকার নয়, কোনো কান্না নয়, চোখে শুধু আগুন। যা ভালোবাসা দিয়ে শুরু হয়েছিল তা এবার প্রতিশোধ হয়ে উঠল। স্যার, এই ভিডিওটা অশ্লীল নয়। এটা ব্যক্তিগত মুহূর্তের উপর অপরাধ। ওরা আমার সঙ্গিনীকে নয়, একজন নারীর স্বাধীনতাকে আঘাত করেছে। এই অভিযোগে আমরা সাইবার সেলে পাঠাবো। ফোন নাম্বার, লোকেশন, আইপি ট্র্যাকিং সব হবে। আর আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। তপন আর মীরা থানার বাইরে আসে। তাদের মুখে চাপা কষ্ট, তবে চোখে ভয় নেই, কারণ এবার তারা ভয়কে ছুঁয়ে ফেলেছে। এবার ভয়ও তাদের ভয় পায়। তুমি জানো, আমি কখনো ভাবিনি তোমার পাশে দাঁড়িয়ে আমি নিজেকে এত গর্বিত অনুভব করব। আমার পাশে থেকো, তাহলে আমার শরীর, আমার ভালোবাসা কেউ আর চুরি করে পালাতে পারবে না। সাদা চাদরে এবার সত্যিই রং লেগেছে, কিন্তু এটা অপমানের নয়, একটা প্রতিবাদের। যে দাগ রক্ত দিয়ে নয়, মান, অভিমান আর সাহস দিয়ে লেখা। তপন সে ছেলেগুলোর মুখ মনে রেখেছিল, যাদের চোখে আগে ছিল টিটকিরি আর এখন আছে ভয়। আজ সকাল থেকে খোঁজ নিচ্ছিল সে,
কে ছিল ওই রাতে সেই জানলার নিচে? ছেলেটা পালাতে গিয়েছিল, কিন্তু তপন জাপটে ধরে। তোদের সাহস তো ছিল ভিডিও করতে, চল এবার থানায়। সাহস থাকলে তুই নিজের নাম বলিস সেখানে। ভাই 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 ছেড়ে দিন, আমরা তো মজা করছিলাম ভাই, প্লিজ। তোমার ফোনটা দাও। তুমি নিজে মেনেছো যে ভিডিও করেছো? তাহলে পরের পদক্ষেপ আমরা নিচ্ছি, সাইবার অপরাধ ধারায় মামলা হবে। আমরা থামবো না স্যার। এটা শুধু একটা ভিডিও নয়, এটা একজন নারীর উপর সমাজের ধর্ষণ, সবার সামনে তাকে নগ্ন করার প্রচেষ্টা। তপনের মুখে আগুন, কিন্তু তার চোখে শুধুই মীরার জন্য সাহস, ভালোবাসা, যা এখন প্রেম নয়, অস্ত্র হয়ে উঠেছে। মেয়েটা তো মুখ দেখায় ঘুরে, একটু লজ্জা শরম নেই। একটা মেয়ে যদি নিজের অপমানের মুখোমুখি দাঁড়াতে পারে, তাহলে সে লজ্জার না, সে শক্তির নাম। মীরা শুনছে সব, তবু তার চোখ স্থির, মুখে হাসি নেই, তবে মাথা নিচু নয়। সে জানে এই যুদ্ধে গালিগালাজ আসবে, কিন্তু সে জানে এবার সে একা নেই। তপন ফিরে আসে, তার চোখ লাল, মুখ শক্ত। ধরলে? হ্যাঁ, থানায় আছে। আইন এবার কাজ করবে, আর আমি ছাড়বো না। তুই আমার পাশে দাঁড়িয়েছিস তপন, সমস্ত সমাজের সামনে আমি আজ নিজেকে মানুষ বলে ভাবতে পারছি না। এত কিছু করার মেয়েটা কিচ্ছু হয়নি, উল্টে উনি এখন সাহসী হয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই মেয়েটা আমার সাহস, আর তোমাদের ভয়। ভালোবাসা যদি দাগ ফেলে, তাহলে সেই দাগই আমার অহংকার। সাদা চাদরের দাগ এবার আর নতুন এক রাতে থেমে নেই। এটা এখন এক যুদ্ধের চিহ্ন, এক নারীর সাহস, এক পুরুষের ভালোবাসা, আর একটা সমাজের মুখোশ খুলে ফেলার রক্তরং ছোপ। এক সপ্তাহ, একটা মাত্র ভিডিও, ছোট চুপিসারে তুলে ফেলা, তাই দিয়ে একটা মেয়েকে তছনছ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু তারা জানতো না, এই মেয়েটা ভাঙে না, সে দাঁড়ায়। একজন সিঙ্গেল মহিলা ও তার ভাড়াটিয়ার ঘনিষ্ঠ মুহূর্ত ফাঁস হয়ে যায়। প্রশ্ন উঠেছে, এটা কি অশ্লীলতা, চূড়ান্ত প্রকাশ, নাকি একজন নারীর উপর সামাজিক শোষণের দৃষ্টান্ত? আমি বলবো ভিডিও ভাইরাল হওয়া দুঃখজনক, কিন্তু এদের লাইফস্টাইল তো এমন, একসাথে থাকা, শরীর সম্পর্ক, তার পরিণাম এটাই। না, মেয়েটি অপরাধী নয়। অপরাধ করেছে যে চুরি করে ক্যামেরা চালিয়েছে। তাকে প্রশ্রয় না দিয়ে মীরাকে সম্মান জানানো উচিত। মীরা, আপনি এই মুহূর্তে দেশের আলোচিত নাম। আপনি কি নিজেকে নারী সাহেবের প্রতীক মনে করছেন? আমি কিছু না, আমি শুধু বাঁচতে চেয়েছিলাম নিজের মতো করে। কিন্তু সমাজ চায় আমরা মেয়েরা লুকিয়ে বাঁচি, চায় আমরা প্রেম করি অন্ধকারে, কান্না করে চুপচাপ, আর অপমান হলে মাথা নিচু রাখি। আমি শুধু চাই আগামী দিনে আর কোনো মেয়ে তার দরজা বন্ধ করে কাঁদবে না, ভালোবাসা করতে ভয় পাবে না, নিজের শরীরকে লজ্জা মনে করবে না। মীরার কথা টিভিতে ছড়িয়ে পড়ে, পাড়ার মেয়েরা ফিসফিসিয়ে তার নাম নেয়। কলেজের কিছু মেয়ে তার পোস্টার দেয় দেওয়ালে, আমার শরীর, আমার অধিকার। অথচ কিছু পুরুষ এখনো আড়ালে মুখ বাঁকায়। শালীনতা কোথায় গেল? তারা ভুলে যায় শালীনতা, সম্মান, লজ্জা সবটা শরীর দিয়ে মাপা যায় না। ফ্ল্যাটের ছাদে সন্ধ্যাবেলায় তপন আর মীরা দুজনেই ছাদে হাঁটছে। তুমি জানো তো, তোমার এই লড়াই শুধু তোমার না, তুমি হয়তো এখন অনেকের ভাষা হয়ে উঠেছ। ভাষা হতে চাইনি, শুধু চেয়েছিলাম তুমি পাশে থাকো, আর আজ তুমি থেকেছো। বাকি পৃথিবী এলোমেলো হলেও সাদা চাদরটা এবার বহুবার ধোয়া হয়েছে, তবু কিছু দাগ রয়ে গেছে। আর সেই দাগেই জন্ম নিয়েছে এক নারী, যে প্রেম করেছে, দেহ দিয়েছে, অপমান সহ্য করেছে, তবু মাথা উঁচু রেখেছে। বিকেলটা নরম হয়ে এসেছিল, সূর্য নামছে ধীরে ধীরে।
মীরা ছাদের কোণে দাঁড়িয়ে। চুপচাপ আছো কেন? আজ তোমার চোখে অজানা কিছু ছায়া। তপন, তোমার সঙ্গে সম্পর্কটা গভীরে যাচ্ছে, তাই কিছু কথা তোমার জানা উচিত, যেগুলো আমি আজও কাউকে বলিনি। আমি আগে একবার বিয়ে করেছিলাম, মাত্র 7 মাস ছিলাম একসাথে, তারপর ডিভোর্স। তুমি চাইলে বলো, কেন না বললেও আমি আছি। যে মানুষটা খুব আলাদা ছিল না তপন, সে আমাকে শুধু চায়নি, আমার শরীর চেয়েছিল নিজের মতো করে। আমার সিদ্ধান্ত, আমার ইচ্ছে সেসব ছিল না তার অধীনে। আমি চেষ্টা করেছিলাম, খুব চেষ্টা, কিন্তু এক সময় নিজেকে আয়নায় দেখেই কেঁদে ফেলতাম। আমাকে আমি চিনতাম না। তুমি কারোর স্ত্রীর ভূমিকা পালন করোনি, তুমি কারোর সম্পত্তি হওনি, তাই হয়তো সমাজ মেনে নেয়নি। কিন্তু আমি চাই না তুমি আমার স্ত্রী হও। আমি চাই তুমি পাশে থাকো, সমান হয়ে নিজের মতো করে। তোমার কথায় কখনো কেউ প্রেম প্রকাশ করে না, তবু এটাই আমার শোনা সবচেয়ে সুন্দর প্রস্তাব। চলো নতুন একটা চাদর কিনি, তবে পুরনোটা ফেলে দেব না, ওটাতেই আমরা বড় হয়েছি।